হাই এভরিওয়ান, দ্য কাপল জার্নি চ্যানেলে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো ক্লথ ডাইপার বা রিইউজেবল ডাইপার। তো ডাইপার রিলেটেড কিছু কোয়ারি তো আমাদের সবারই থেকে যায়, যারা ফার্স্ট টাইম আমরা বাচ্চাদের জন্য ডাইপার ইউজ করি, যে ডাইপার ইউজ করাটা কতটা হাইজিন বা হাইজিন মেনটেন ঠিক মতো করছে কিনা, ডাইপার ইউজ করা ঠিক হবে কিনা বাচ্চাদের ক্ষেত্রে, এরকম অনেক ধরনের কোয়েশ্চেন থাকে আমাদের নতুন মায়েদের। আমারও এই ক্ষেত্রে প্রচুর কোয়েশ্চেন ছিল এবং সেগুলোর সলিউশন আমি পেয়েছি, সেগুলোই আমি চাইছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো যে টপিকটা নিয়ে বলছিলাম যে ক্লথ ডাইপার বা রিইউজেবল ডাইপার, তোমরা এখন মোস্ট অফ দ্য প্যারেন্টস জানো যে ক্লথ ডাইপার রিইউজেবল ডাইপারটা বেশ কিছুদিন হলোই চলতে এসেছে। আগে যেটা হতো যে আমরা ডিসপোজেবল ডাইপার ইউজ করতাম, তো ডিসপোজেবল ডাইপার ইউজের ক্ষেত্রে একটা বাজেটের ব্যাপার থাকে, যে সেটার কস্ট বেশ অনেকটাই হয় এবং সেটা যেহেতু কেমিক্যাল থাকে, ওর মধ্যে কিছু জেল পার্টিকেলস থেকে যায়, কেমিক্যাল স্কিনের সাথে টাচ করলে কতটা ইরিটেশন ব্যাপার হতে পারে, র্যাশের ব্যাপার হতে পারে, এইরকম একটা কিন্তু ভয়ের কারণ থেকেই যায় যে বাচ্চাকে ডাইপার পরানো কতটা সেফ। তো হয়তো সেই সব কারণ থেকেই মার্কেটে এখন নতুনভাবে চলে এসেছে ক্লথ ডাইপার বা রিউজেবল অথবা ওয়াশেবল ডাইপার। তো আমারও এরকম কোয়ারি ছিল যে ওয়াশেবল ডাইপার বা ক্লথ ডাইপার ব্যাপারটা কি জিনিস। আমি অ্যামাজন, দেন ফার্স্ট ক্রাই, মাইলো এরকম বিভিন্ন রকমের অ্যাপে দেখছিলাম, সার্চ করেছি এবং এই অ্যাপগুলো থেকেই আমি জানতে পেরেছি এই ক্লথ ডাইপার বা রিইউজেবল ডাইপারের ব্যাপারে। তো আমি এরকম অ্যাপগুলোতে যখন এই ক্লথ ডাইপারের ব্যাপারটাই জানলাম, সেখান থেকে যেটা বুঝতে পারলাম যে একটা ডাইপার থাকছে যেটা ক্লথ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং সেখানে ইনসার্ট বা প্যাড সিস্টেম থাকছে, যেই প্যাডটা কিনা ইউরিনটাকে সোক করে নেবে এবং সেটা ম্যাক্সিমাম 4 থেকে 5 ঘন্টার জন্য স্টে করতে পারে। এবার ফার্স্ট কোয়ারি আমার যেটা ছিল যে সেই প্যাডটা ওয়ান টাইম ইউজ নাকি সেটা ওয়াশেবল, ওয়াশ করে আবার ইউজ করা যাবে, বা সেটা কিভাবে ইউজ করতে হবে। আমি সেক্ষেত্রে ইউটিউব থেকেও দেখিয়েছিলাম বিভিন্ন রকমের ভিডিও, কিন্তু খুব ভালো রকম আমি কিন্তু গাইডলাইন পাইনি। যে প্রথম কোয়ারি ছিল আমার, যে প্যাডটা দেওয়া হচ্ছে সেই প্যাডটা কি একবার ইউজ করা যাবে নাকি সেটা ওয়াশ করে আমি বারবার ইউজ করতে পারবো। কারণ ওয়াশেবল ডাইপারের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াটা ফার্স্ট দেওয়া হচ্ছিল যে 300+ টাইম সেটা ইউজ করা যাবে ওয়াশ করে। তাহলে যেটা র্যাপার থাকছে, মানে যে কভারেজটা থাকছে প্যান্ট স্টাইলে, সেটা কি ওয়াশেবল, মানে সেটাই শুধুমাত্র ওয়াশেবল নাকি যে প্যাডটা সঙ্গে দিচ্ছে সেটা ওয়াশেবল। কিছু ক্ষেত্রে আমরা দেখছিলাম যে প্যাডগুলো ওয়ান টাইম ইউজ, একবার ইউজ করার পর সেটা ফেলে দিতে হচ্ছে ডিসপোজেবল, আবার নতুন করে আমাকে প্যাড ভেতরে ইনসার্ট করতে হচ্ছে। তো সেটা যদি ইউজ করতে হতো তাহলে আমার ডিসপোজেবল ডাইপার বা ক্লথ ডাইপারের মধ্যে কোনো রকম ডিফারেন্সই থাকতো না। কিন্তু আমি অ্যাপগুলো বেশ ভালোভাবে দেখার পর, তাদের রিভিউ দেখার পর, যারা কাস্টমাররা কিনেছে এবং ইউটিউব থেকে প্রচুর ভিডিও দেখার পরে আমি বুঝলাম যে না, প্যাডগুলো ওয়াশেবল এবং সেগুলো 300+ টাইম ইউজ করা যেতে পারে। সেটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে পরিষ্কারভাবে রেখে সেকেন্ড টাইম ইউজ করা যেতে পারে। এইভাবে যতদিন পর্যন্ত সেটা লংজিবিলিটি থাকবে ততদিন পর্যন্ত সেটা খুব ভালোভাবে ইউজ করা যেতে পারে এবং সেখানে হাইজিন ব্যাপারটা অবশ্যই মেনটেন হবে। তার কারণ হচ্ছে আমরা যেভাবে বাচ্চার জামা কাপড় পরিষ্কার রাখি বা আদার্স ওদের জিনিসপত্রগুলো পরিষ্কার রাখছি, সেইভাবেই আমাদের ক্লথ ডাইপারটাকে পরিষ্কার রাখতে হবে। এবং সেটা ওয়াশেবল, হ্যান্ড ওয়াশ করা যেতে পারে, মেশিন ওয়াশ করা যেতে পারে, আর শুধুমাত্র ডিটারজেন্ট দিয়ে, লিকুইড হোক বা পাউডার ডিটারজেন্ট যেটা দিয়ে আমরা জামা কাপড় পরিষ্কার করি সেই ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করলেই হবে। হ্যাঁ, শুধুমাত্র জল দিয়ে নয়, কারণ ইউরিনের একটা ওডার থেকে যায়, গন্ধটা থেকে যায়, সেই গন্ধটা যাতে পরিষ্কার হয়ে যায় সেক্ষেত্রে সাবান দিয়ে জাস্ট পরিষ্কার করা। আর একটা জিনিস ডক্টররা সাজেস্ট করেন এখন, যে বাচ্চাদের যে কোনো জামা কাপড় হোক বা বাচ্চারা যে জিনিসগুলো ইউজ করছে, ক্লথ যেগুলো ইউজ করছে, সেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা হোক, কোনো রকম ডেটল, স্যাভলন এই রকম জিনিস দিতে বারণ করছে। কারণ সেখানে যে একটা চড়া গন্ধ আছে, হয়তো সেটা বাচ্চারা নিতে পারবে না। তো আমিও কিন্তু ইভুর জন্য কোনো রকম ডেটল বা স্যাভলন জলে জামা কাপড় ভিজিয়ে পরিষ্কার করি না, জাস্ট সার্ফ এক্সেল দিয়ে বা লিকুইড সার্ফ দিয়ে আমি সেটাকে পরিষ্কার করে সেটাকে ধুয়ে শুকিয়ে তারপরে ইউজ করি।
তো আমার যখন ক্লথ ডাইপার রিলেটেড ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হয়ে গেল, আমি তখন মাইলো অ্যাপ থেকে অর্ডার করেছিলাম 4টের প্যাক। তো ক্লথ ডাইপারটা এইরকম ধরনের দেখতে হয়, প্যান্ট সিস্টেমের। এখানে দেখতে পাচ্ছ বেশ কতগুলো বাটন রয়েছে। এই বাটনগুলো হচ্ছে বাচ্চার সাইজ রিলেটেড। তো বাচ্চা যেটা সাইজে ফিট করবে সেই সাইজ মতো বাটনগুলোকে অ্যাটাচ করা যেতে পারে। দু সাইড থেকে দুটো এরকম স্ট্র্যাপ মতো আছে। তো বাচ্চার যেটা ফিটিং হবে সেই মতো বাটনগুলো লাগানো যেতে পারে। তো এটার কোনো পার্টিকুলার সাইজ হয় না, এটার হচ্ছে বাটনটাকে অ্যাজ আ সাইজ হিসেবে ইউজ করা যেতে পারে, স্মল, মিডিয়াম, লার্জ বা এক্সেল। তো এটা যদি আমি পুরোটা খুলি, জিনিসটা এইরকম দেখতে হবে। আউটার পার্টটা এইরকম আর ইনার সাইডটা হবে এইরকম। এখন আমি তোমাদের সাথে ক্লথ ডাইপারের ডিটেলসটা শেয়ার করছি। এটা হলো ক্লথ ডাইপার। এরকম 4টে ভ্যারিয়েন্ট আছে ডিফারেন্ট কালার্সের, আর এগুলো প্রিন্টেডও পাওয়া যায়, প্লাস এটা সলিড কালারেরও হয়। অ্যাজ ইউর চয়েস ইউ ক্যান বাই। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। ব্যাক সাইড এরকম একটা এলাস্টিক আছে, এলাস্টিক ব্যান্ড। আর ফ্রন্ট সাইডে যে বাটনগুলো আছে, এই বাটনগুলো হচ্ছে সাইজ অ্যাডজাস্টমেন্টের জন্য। বেবির যে সাইজটা অ্যাডজাস্ট হবে সেই সাইজ অনুযায়ী বাটনগুলোকে লাগানো যেতে পারে। এটা হচ্ছে আউটার পার্ট। মাইলোর এখানে একটা লোগো দেওয়া রয়েছে। এটা ইনার পার্ট। ইনার পার্টে এরকম একটা সফট কটন বা উলেন কাইন্ড অফ ম্যাটেরিয়াল আছে। ভেতর একটা ইনসার্ট বা প্যাড বলতে পারো, দুটো বাটন দিয়ে অ্যাডজাস্ট করা আছে। যখন এটা ক্লিন করতে হবে তখন দুটো পার্টই ক্লিন করতে হবে, কেন কি এই সারফেসটা থাকছে বেবি স্কিনের সাথে টাচ। তো এখানে ওদের টয়লেট হোক বা পটি হোক সেটা এখানে পড়ছে, এবং এটা সোক করে এই প্যাডের ভেতরে পড়ছে। প্যাডের এই পার্টটা হচ্ছে এরকম সফট একটা ম্যাটেরিয়াল আছে, আর এটা হচ্ছে ব্যাক সাইড। প্যাডটা ইনসার্ট করতে হয় এইভাবে, পকেট সিস্টেম আছে, পকেটে এইভাবে ঢুকিয়ে নিতে হবে। ঢুকিয়ে নিয়ে এখানে যে দুটো বাটন আছে, এখানে দুটো, আর এই দুটো বাটনের সাথে এটাকে অ্যাটাচ করে দিতে হবে। নেক্সট এটা ফুললি কভার আপ। তো বেবিকে যখন পরানো হবে, এটা যাবে ব্যাক সাইডে, পিছন দিকে চলে গেল। এটা এইভাবে গিয়ে এখান থেকে অ্যাডজাস্টমেন্টটা করতে হবে বেবি যেটা সাইজ, বডি সাইজ। যদি দরকার হয় একটা বাটনের পোর্শনটা ভাঁজ করা যেতে পারে, বা দুটো বা তিনটে যেরকম হবে সেই সাইজটায় গিয়ে এখান থেকে বাটনটা ফাইনালি লাগিয়ে দিতে হবে বেবির বডি সাইজ অনুযায়ী। তো এটা হচ্ছে ক্লথ ডাইপার। এবার ক্লথ ডাইপারের সাথে যেটা ডিসপোজেবল ডাইপার, সেটা ডিফারেন্স কি আছে। আমি এখানে প্যাম্পার্সের ডিসপোজেবল ডাইপারটা নিয়েছি। যে ডিফারেন্সটা আমি আগেও তোমাদের সাথে বললাম, যে এখানে যে ব্যাপারটা রয়েছে, ক্লথ ডাইপারের যে সাইড দুটো পার্ট মানে এজ পার্টটা রয়েছে সেটা খুব একটা টাইট নয়। এখানে এলাস্টিক তো অবশ্যই আছে, যেটা আমাদের ডিসপোজেবল ডাইপারের ক্ষেত্রে কিন্তু অনেকটাই টাইট ফিটিং হয় এই ব্যাপারটা, এবং এটা অনেকটা স্ট্রেচেবল, খুব ফ্রেন্ডলি, মানে ইজিলি স্ট্রেচ হয়। এটাতে স্ট্রেচ হতে পারে, বাট একটু মোটা ভাব রয়েছে এই জায়গাটাতে, বাট কমফোর্টেবল। এখানে ভীষণ পাতলা ম্যাটেরিয়াল আছে, জাস্ট একটা সফট কটন লেয়ার বলতে পারো। আর বাকি সব সিস্টেমে কিন্তু এক। নিউবর্ন বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এইরকম টেপ ডাইপার, সেটা রিউজেবল হতে পারে বা ডিসপোজেবল হতে পারে। টেপ ডাইপারটাই কিন্তু সুইটেবল, কারণ বাচ্চাদেরকে প্যান্ট পরানো খুব মুশকিল। তো এখানে আমি দুটো পাশাপাশি রাখছি। এটা রিইউজেবল ডাইপার এবং এটা ক্লথ ডাইপার। ক্লথ ডাইপারের সাইজটা দেখে মনে হতে পারে একটু বড়, কারণ এটা আপ টু 3 ইয়ার্স ইউজ করা যায়, মানে 3 ইয়ার্সের বেবি পর্যন্ত ইউজ করতে পারে। বাট ডিসপোজেবল ডাইপারের ক্ষেত্রে সাইজ তো আলাদা আলাদা হয়, এস, এম, এল, এক্সেল এইরকম। তো যার যেটা সাইজ সে সেটা নিতে পারে, কিন্তু এই ডাইপারটা একবার নিলে 3 ইয়ার্স পর্যন্ত ইউজ করা যেতে পারে। এবং এটা ওয়াশেবল, হ্যান্ড ওয়াশ করা যেতে পারে, মেশিন ওয়াশ করা যেতে পারে, শুধুমাত্র জলও ধোয়া যেতে পারে।
পারে, কিন্তু জলে না ধুয়ে আমার মনে হয় এটা ইউজ করার পর জাস্ট একটা হালকা ডিটারজেন্ট পাউডার দিয়ে কেচে নেওয়াই ভালো। এটা গেল ক্লথ ডাইপারের পার্ট। এবারে ক্লথ ডাইপার কেন ইউজ করবো বা ডিসপোজেবল ডাইপার ইউজ কেন করব না সেই ব্যাপারটা নিয়ে বলি। এখানে এরকম কোনো ব্যাপার নেই যে ক্লথ ডাইপার ইউজ করাটা বেটার অপশন, ডিসপোজেবল ডাইপার ইউজ করাটা ঠিক নয়। যার যেটা সুইটেবল মনে হবে সে সেটা ইউজ করতে পারে। ক্লথ ডাইপারেরও কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, ডিসপোজেবলেরও আছে। তো ক্লথ ডাইপারের ফার্স্ট অ্যাডভান্টেজ যেটা আমি বলবো যে বাচ্চাদের এখানে র্যাশের প্রবলেমটা থাকবে না। হ্যাঁ, যদি আমরা টাইম মতো দেখি যে বাচ্চার ইউরিন ফুলফিল হয়ে গেছে কিনা বা ডাইপারটা পুরোটা সোপ করে নিয়েছে কিনা, সময় মতো অবশ্যই চেঞ্জ করতে হবে। কোম্পানি থেকে যেটা বলছে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত বেবিকে এই ক্লথ ডাইপারে রাখা যেতে পারে, কিন্তু বেবি অনুযায়ী সেটা ম্যাটার করে যে কোন বেবির ক্ষেত্রে কতটা ইউরিন হচ্ছে এবং বাচ্চার কখন ইউরিনের পরিমাণটা বেশি হচ্ছে সেই মতো কিন্তু তার মাকে চেক করতে হবে। যে ডাইপারটা যদি ফুল হয়ে যায় অবশ্যই সেটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিতে হবে এবং সেখান থেকে র্যাশের প্রবলেম হওয়ার চান্স থেকে যেতে পারে। ক্লথ ডাইপারের ক্ষেত্রে সেটা হয়তো তুলনায় কম থাকবে, কারণ এখানে কোনো রকম কেমিক্যাল পার্টিকেলস বা কোনো ম্যাটেরিয়াল থাকছে না, পুরোটাই ক্লথ এবং এটা ভীষণ সফট একটা কাপড় থাকছে, কটন কাইন্ড অফ বা উলেন কাইন্ড অফ ব্যাপার থাকছে, যেটা আগে তোমাদের বললাম। তো এটা স্কিনের সাথে টাচ করলে বেশ একটা সফট ফিল হবে, বাচ্চার কোনো রকম ইরিটেশন হবে না। ক্লথ ডাইপার আমরা ইউজ করতেই পারি। হ্যাঁ, যদি আমরা মনে করি যে খুব কম টাইমের জন্য আমরা ডাইপার ইউজ করব, বাচ্চাকে খুব অল্প সময়ের জন্য ডাইপারে রাখবো, তাহলে আমি বলবো ক্লথ ডাইপার ইউজ করাটা বেস্ট হবে। কেন কি আমরা যদি এক্ষেত্রে ডিসপোজেবল ডাইপার ইউজ করি তাহলে ডিসপোজেবল ডাইপারের একটা টাইম থাকে যে কোম্পানিতে বলে 8 আওয়ার্স বা 10 আওয়ার্স কি আপ টু 12 আওয়ার্স থাকে টাইম। আমরা অতক্ষণ না রাখলেও বেশ খানিকক্ষণ বাচ্চাকে রাখতে পারি। আমরা যদি মনে করি বাচ্চা অনেকটা টাইম ডাইপারে থাকবে তাহলে ডিসপোজেবল ডাইপারে ইজিলি শিফট করা যায়, আদারওয়াইজ কম টাইমের জন্য হলে ক্লথ ডাইপার এক্ষেত্রে কিন্তু বেস্ট। আর ক্লথ ডাইপার পরাতে গেলে কিন্তু ফিটিংসটা বাচ্চাকে ঠিক করে পরাতে হবে, কারণ ডিসপোজেবল ডাইপারের যে দুটো সাইড থাকে, মানে ক্লথ ডাইপারের এই দুটো সাইড থাকে যেখান থেকে পা গুলো বেরোচ্ছে, এই জায়গাটা খুব ভালোভাবে অ্যাটাচ হয়ে যায় ডিসপোজেবল ডাইপারে। ক্লথ ডাইপারে যেহেতু একটু ফোলা ভাব থাকে তো এটা অতটা ভালো অ্যাটাচ হয় না, সেই জন্য এই বাটনগুলো যাতে ফিটিংস ঠিকঠাক হয় এবং পরানোর সময় খুব ভালোভাবে যাতে পরানো হয়, সেক্ষেত্রে বাচ্চার এখান থেকে কিন্তু ইউরিন লিকেজের চান্স একদমই থাকবে না। তবুও মাঝে মাঝে হয়তো হয়ে যেতে পারে, বাচ্চা যদি ঘুমিয়ে থাকে, ঘুমের ঘরে হয়তো নড়াচড়া করলো, হয়তো সে সময় কোনোভাবে ইউরিন লিক হয়ে যেতে পারে। আর ডিসপোজেবল ডাইপারের তো একটা কস্ট রয়েছে। ক্লথ ডাইপারের ক্ষেত্রে হয়তো ওয়ান টাইম একটা এক্সপেন্ডিচার আছে যে ওয়ান টাইম তোমাকে খরচা করতে হবে ক্লথ ডাইপারের ক্ষেত্রে, কিন্তু সেটা বাজেট ফ্রেন্ডলি, কারণ এটা একবার কেনার পরে আমরা কিন্তু এটা অনেকবার ইউজ করতে পারবো। 300 টাইমস ইউজ করা মানে বেশ অনেকবার ইউজ করা যেতে পারে। নেক্সট যেটা বলি, ডিসপোজেবল ডাইপার পরাতে গেলে বাচ্চাকে কি করতে হয়, ডাইপার র্যাশ ক্রিমটা অ্যাপ্লাই করতে হয়। কেন কি ডিসপোজেবল ডাইপারের ক্ষেত্রে যে কেমিক্যালটা থাকে সেই কেমিক্যালটা যদি ইউরিনের সাথে টাচ হয় এবং ইউরিনটা যখন বাচ্চার স্কিনের সাথে টাচ হচ্ছে সেখান থেকে র্যাশেস বা ইরিটেশনের একটা চান্স থেকে যায়। কিন্তু ক্লথ ডাইপার পরাতে গেলে কিন্তু কোনো রকম র্যাশেস ক্রিম লাগানোর দরকার পড়েই না, কারণ সেটা কাপড়ের মতোই কাজ করে। কাপড়ে যেমন ভিজে ভাবটা ফিল করা যায়, এক্ষেত্রে কিন্তু ভিজে ভাবটা ফিল করা যাবে না। কেন কি এর ভেতরে একটা প্যাড থাকে যেটা তোমরা দেখলে, সেই প্যাডটা ইউরিনটাকে এতটাই সোক করে নেয় যে যদি খুব কম টাইমের জন্য পরানো হয় বাচ্চা কিন্তু ফিল করবে না যে সেখানে কোনো রকম ভিজে ভাব আছে বলে। তো এটা তো গেল ক্লথ ডাইপার বা ওয়াশেবল ডাইপার বা ডিসপোজেবল ডাইপারের সুবিধা অসুবিধাগুলো। আমার ক্ষেত্রে আমি যেটা করি, আমি ইভুকে কখনোই গোটা দিনটা ডাইপারে রাখি না, কোনো রকম ডাইপারে রাখি না। ওর মোস্টলি দুপুরের ঘুম আর রাতের ঘুমটাই একটু ডিপ হয়। তো দুপুরের ঘুমটা যেহেতু খুব কম সময়ের জন্য ঘুমায়, ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা যদি ঘুমায়, সেক্ষেত্রে আমি ওকে ক্লথ ডাইপারটা দিই। আর রাতে ঘুমানোর জন্য রাতের ঘুমটা যেহেতু অনেকটা টাইম এবং রাতের ঘুমটা অবশ্যই বাচ্চার ক্ষেত্রেও জরুরি, বাবা মায়ের ক্ষেত্রেও জরুরি, কারণ রাতের ঘুম ঠিকঠাক না হলে কিন্তু পরের দিন বাচ্চার শরীরও ঠিক মতো চলবে না এবং মাও বাচ্চার পিছনে সেই পরিশ্রমটাও করতে পারবে না। সেই কারণে রাতে আমি ওকে ডিসপোজেবল ডাইপার দিই যাতে ওটা অনেকক্ষণ স্টে করে। আর দিনের বেলায় আমি ওকে এমনি নর্মাল সুতির কাপড় বা সুতির কাঁথার উপরেই রাখি।
আমি কোনো রকম ডাইপার দিই না। শুধুমাত্র দুপুরে হয়তো কোনো দিন আমি হয়তো জেগে আছি বা আমি নিজে কোনো কাজের মধ্যে আছি, আমি ওকে বারবার চেক করতে পারবো, সেই ক্ষেত্রে আমি ওকে ডাইপার দিলামই না গোটা দিনটাতে। বা দুপুরে হয়তো ও ঠিকমতো ঘুমাচ্ছে না কোনো কারণে, সেক্ষেত্রে আমি ওকে ক্লথ ডাইপার দিই। বা হয়তো বাড়িতে কোনো গেস্ট আসার কথা রয়েছে, সেখানে হয়তো বারবার আমি ওকে কাপড় চেঞ্জ করাতে পারবো না, সেই সময়ের জন্য 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আমি ওকে ক্লথ ডাইপারটা দিই। ক্লথ ডাইপারের ক্ষেত্রে এটাই কি আমি বারবার সেটা ইউজ করতে পারবো এবং যখনই আমার দরকার হবে আমি সেটাকে ওয়াশ করে ইউজ করতে পারবো। আর ডিসপোজেবল ডাইপার ইউজ করাটা যে খারাপ সেটা আমি বলবো না, ডিসপোজেবল ডাইপার যে কেউ ইউজ করতে পারে। হ্যাঁ, তবে বাচ্চাদের যে জিনিসটা কেয়ার নিতে হবে যাতে কোনো রকম র্যাশ বা ইরিটেশনের প্রবলেম না হয়। আমি একটা কারণে ইভুকে ডাইপার দিই না, কারণ আমি কি বলবো, অ্যাজ আ ফিমেল আমি ফিল করি যে আমাদের যখন মান্থলি মেনস্ট্রুয়াল পিরিয়ডের টাইমটা যায়, তখন যখন আমাদের স্যানিটারি প্যাড ইউজ করতে হয় মাসের ওই কটা দিন, আমরা কতটা ইরিটেশন বা আমরা কতটা একটা অসুবিধা কষ্ট ফিল করি যে স্যানিটারি প্যাড ইউজ করার জন্য। তো একটা ছোট বাচ্চাও যদি ডাইপারের মধ্যে অল টাইম থাকে, ওরও ঠিক এই কষ্টটাই হবে। সে তো বলতে পারে না একটা ছোট বাচ্চা। সেজন্য আমার মনে হয়েছে যে পার্সোনালি আমার মত যে আমি আমার বাচ্চাকে ডাইপারে রাখবো না। হ্যাঁ, যখন ওর ঘুমের দরকার হচ্ছে, কারণ ওর যখন ঘুমটা দরকার, আমি যেটা ফিল করেছি যে ঘুমের সময় যদি ওর বারবার টয়লেট পেয়ে যায়, ঘুমটা ভেঙে যাচ্ছে, ঘুমটা ভেঙে যাওয়ার জন্য ওর ঘুম ঠিক মতো হচ্ছে না। আর একটা বাচ্চার জন্য কিন্তু ঘুমটা খুবই জরুরি। সেজন্য ওর যে ডিপ ঘুমের সময় দুপুর বা রাত্রি, আমি শুধু এই দুটো টাইমে ডাইপার ইউজ করি। আদারওয়াইজ গোটা দিনটা আমি ওকে শুকনো সুতির কাপড়ে বা কাঁথার মধ্যেই রাখি। তাতে কি হয়, ওর ইউরিনের ফ্লো বা কতক্ষণ বাদে বাদে ওর ইউরিনটা আসছে সেটা কিন্তু আমি খুব ভালোভাবে বুঝতে পারি। পরবর্তীকালে আমার ওকে সেই ইউরিনের প্র্যাকটিস করাতে সুবিধা হবে, কারণ সারা জীবন ও তো ডাইপারে থাকবে না। বা আমি চেষ্টা করব যে বাচ্চাকে খুব যত তাড়াতাড়ি এই টয়লেটের ট্রেনিংটা দেওয়া যেতে পারে। বাচ্চার জবে থেকে সেন্স জিনিসটা আসবে বা বাচ্চা জবে থেকে একটু উঠতে পারবে, তা ওকে কিন্তু এই জিনিসটা প্র্যাকটিস করাতেই হবে এবং প্রত্যেক বাচ্চার ক্ষেত্রেই সেটা কিন্তু করানো উচিত। তো আমি যদি ওকে একটা খোলা কাপড়ে শুইয়ে রাখি এবং বাচ্চার দিকে সেই নজরটা রাখি যে বাচ্চা কতক্ষণ বাদে বাদে ইউরিন পাস করছে, কারণ একটা বাচ্চা মোটামুটি প্রথম দিকে একদম 1-2 মাস পর্যন্ত ইভু যেটা করেছিল খুব ঘন ঘন ইউরিন হতো। এখন 2-3 মাস পেরিয়ে যাওয়ার পর বা 3 মাস ওর বয়স হলো, 3 মাস পেরিয়ে যাওয়ার পর যেটা আমি দেখছি যে 30 মিনিট 40 মিনিট বা 50 মিনিটের গ্যাপে ওর কিন্তু ইউরিনটা হচ্ছে। তো এটা যদি আমি ওকে ডাইপার পরিয়ে রাখি, আমি কিন্তু কখনোই এটা বুঝতে পারতাম না যে ওর কতক্ষণ বাদে বাদে ইউরিনটা হচ্ছে। তো একটা মায়ের ক্ষেত্রে কিন্তু এটা জানা অবশ্যই দরকার যে বাচ্চার ইউরিন কতক্ষণ বাদে বাদে হয়, তবে সেই সময়টা মেনটেন করে কিন্তু বাচ্চাকে আমরা টয়লেটের ট্রেনিংটা দিতে পারি। সেটা কিন্তু বাচ্চার ক্ষেত্রেও সুবিধা এবং বাচ্চার মা বা বাবা বা বাড়ির লোকেদের ক্ষেত্রেও বেশ সুবিধারই হয়। আর যারা ডিসপোজেবল ডাইপার ইউজ করছে বা হয়তো কোনো কারণে ইউজ করতে হয়, তাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ডাইপার পরানোর আগে এবং ডাইপার যখন খোলানো হবে, দুটো ক্ষেত্রেই কিন্তু ডাইপার র্যাশ ক্রিম অ্যাপ্লাই করতে হবে। র্যাশ হোক বা না হোক অ্যাপ্লাই করা দরকার এই কারণেই, কেন কি ডিসপোজেবল ডাইপারে যে জেল পার্টিকেলসগুলো থাকে সেটা অবশ্যই কেমিক্যাল তার মধ্যে থেকে যায় এবং যখন ইউরিনটা সেখানে গিয়ে পড়ে, জেলগুলো অনেকটা ফুলে উঠে সেটা কিন্তু স্কিনের সাথে টাচ করে যায় এবং সেখান থেকে ইরিটেশন বা র্যাশেসের চান্স থেকে যেতে পারে। সেই জন্য ডাইপার ইউজ করার আগে, মানে ডাইপার পরানোর আগে যে অ্যান্টি র্যাশ ক্রিম আছে বা ডাইপার র্যাশ ক্রিম আছে সেটা ভালো করে ডাইপার এরিয়াতে লাগিয়ে নিতে হবে এবং ডাইপারটা ছাড়ানোর পরেও সেটা লাগিয়ে নিতে হবে। আর একটা ডাইপার থেকে আরেকটা ডাইপারে শিফট করার সময়, মানে যখন আমি একটা ডাইপার চেঞ্জ করে নিচ্ছি, করে আমি আবার আরেকবার ডাইপার পরাবো, সেই সময় কিন্তু মাঝে বেশ কিছুটা টাইম, অন্তত 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা বাচ্চাকে কিন্তু একটু খোলাভাবে রাখতে হবে যাতে সেখানে একটু হাওয়া পাস করে। কারণ অল টাইম যদি বাচ্চা সেই ডাইপারের প্রেশারে থাকে, সেখানে কিন্তু বাইরের এয়ারটা পাস করছে না বা বাচ্চা সেখান থেকে কিন্তু একটা ক্লামজি ফিল হতে পারে। তো বাচ্চাও যাতে কমফর্ট ফিল করে সেজন্য ডাইপার চেঞ্জ করার মাঝখানে কিন্তু একটু টাইম বাচ্চাদেরকে দিতে হবে যাতে সেখানে হাওয়া ঢোকে বা বাচ্চারা একটু ফ্রিলি হাত পা ছুটতে পারে। তো এই ছিল আজকের ব্লগ। তোমরা যারা ডাইপার ইউজ করতে চাইছো বাচ্চার জন্য অবশ্যই ইউজ করতে পারো, শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে বাচ্চার হাইজিন ব্যাপার নিয়ে আমাদের কি কি জিনিস
মাথায় রাখতে হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগে সবার সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।